তো আমি ওদেরকে তো পরের দিনে আমি বলতাম, হাসিনা যাওয়ার পরে আমি ওদেরকে বলতাম যে বাইরে নামায় দাও, 4 মাস পরে তো বলছেন বাইরে নামায় দাও, বিএনপি নামায় দাও। সেনাবাহিনী যখন গুলি করছে না, পুলিশ গুলি করছে না, পুলিশ নাই। আগামীকাল থেকে এই কিংস পার্টি এবং এই কিংস পার্টি এবং সরকারকে সহযোগিতা করবে না। কোন জেলা শহর থেকে থানা সরে যাওয়ার ক্ষমতা এই সরকারের কারোই নেই। রাজনৈতিক দলগুলি ক্যান ইম্পোজ মার্শাল ল। যদি বলে যে এই 529টা থানায় কোনো সরকার নাই, আগামীকাল এই রাজনৈতিক দলগুলি যদি বলে যে এই সরকার নাই, দ্যাট ইজ ফাইনাল, এই 539টা থানার সরকার থাকবেন। আমরা এর আগেও দেখেছি জুলাই অভ্যুত্থানের মিত্রদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ রয়েছে, কিন্তু সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা সরাসরি অভিযোগ এর আগে শোনা যায়নি। কেন এই গুরুতর অভিযোগ? দেখুন, আপনি দেখবেন যে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক দল এবং রাজনীতিকে মেলাইন করার একটা চেষ্টা চলছে। আপনি আজ থেকে 2 দিন আগে যদি এই সরকারের উপদেষ্টা রিজওয়ানাকে দেখেন, রিজওয়ানা তিনি বলেছেন যে তিনি আসছিলেন কি জানি ঢাকার আবহাওয়া এগুলো নিয়ে আলোচনা করতে। তো ইনি ধান ভানতে শিবের গীত গাইলেন, বললেন যে রাজনৈতিক দলগুলি যদি তারা এতই সফল হতো তাহলে আজকে আমাদের তো এখানে থাকার কথা না। তিনি বলেছেন যে যদি রাজনীতিবিদরা সংস্কার করেন তাহলে 53 বছরে তারা কি করেছেন, তারা কি করেছেন, কি করেছেন মানে আপনার বাবা তো জিয়াউর রহমানের সময় এবং জাস্টিস সাত্তারের সময় মহিবুল হাসান ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি কি করে গেছেন আপনার আব্বার কবরে গিয়ে জিজ্ঞেস করেন, আপনার রিজওয়ানার বাবার কবরে গিয়ে জিজ্ঞেস করেন রিজওয়ানা যে আপনি কি করেছেন। তো কথাবার্তা লাগাম দিয়ে বলতে হবে। 53 বছরে আপনি যে শাড়ি পরেন, আপনার মা তো ওই শাড়ি পরতেন না। আপনি যেভাবে উপস্থাপিত হন, আপনার মা তো ওইভাবে উপস্থাপিত হতেন না। 53 বছরের অগ্রগতি ওইটুকুন আপনি এইভাবে কথা বলতে পারেন দাঁড়িয়ে। 53 বছর আগে কোন মহিলা এইভাবে কোনো সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন নাই। এটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতি। তো এই জন্য 53 বছরে শেখ হাসিনার কার্যক্রমকে সকল রাজনৈতিক দলের কার্যক্রম বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা আছে রিজওয়ানার মধ্যে। নাহিদ নতুন যুক্ত হয়েছেন। রিজওয়ানা আরো বলেছেন যে কি জানি যে রাজনৈতিক দলগুলি যদি সফলই হতো তাহলে আমার তো এখানে থাকার কথা না। ইউ আর ফ্রড, ইউ আর দি পার্ট অফ এ ফ্রড গভর্নমেন্ট। It's a totally, this government is totally a fraudulent government, fraud government, একটা fraud government. ওরা যে দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব গ্রহণ করে তখন রাজনৈতিক দলগুলো থেকে তো পূর্ণ সমর্থন ছিল। আমি আপনাকে বলি যে ক্রান্তিকালীন সময়ে একরকম অবস্থা। আপনি এই যখন কাউকে আমি আইসিইউতে নিয়ে যাচ্ছি তখন আমি তাকে কোনো কোয়েশ্চেন করি না। কেউ যদি ইভেন বিষ খায়, আমি তাকে যখন ইমার্জেন্সিতে নিয়ে যাই আমি কি তাকে জিজ্ঞেস করি তুমি বিষ খেয়েছো কেন? আমি তাকে আগে ইমার্জেন্সিতে নিয়ে যাই, তারপর আমি তাকে, সে যখন ভালো হয় ক্রান্তিকালীন অবস্থাটা যায় তখন তাকে জিজ্ঞেস করি তুমি বিষ খেয়েছিলে কেন। আমি আপনাকে বলি যে এই যে গভর্নমেন্টের যে ফাউন্ডেশনটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স। আপনি তো লয়ের ছাত্রী, আমাদের লয়ের ছাত্রী নেই। তো এই ইয়াতে বলছেন যে রাষ্ট্রপতি একটা 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স পাঠিয়েছিলেন এবং বিচারপতিরা ওটাতে মত দিয়েছেন এইরকম একটা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিয়ে একটা সরকার গঠন করা যায় ক্রান্তিকালীন সময়ে। তো এই যে বিচারপতিরা বসলেন কোথায়, কোনো জায়গার উল্লেখ নাই। বিচারপতিরা কি ইয়াতে বসছেন, ভার্চুয়ালি বসলে একটা রেকর্ড থাকবে, নাই। তো আমি আজকে বলি যে কথাবার্তা লাগাম দিয়ে বলবেন। একটা ফ্রড গভর্নমেন্টের উপদেষ্টা কথাবার্তা লাগাম দিয়ে বলবেন। সরকারকে অভিযোগ করছেন, আসলে কিসের ভিত্তিতে এই অভিযোগগুলো করছেন যদি সুস্পষ্ট ভাবে? আমি সুস্পষ্টভাবে বলছি যে এই গভর্নমেন্টের যে ফাউন্ডেশনটা এটাই একটা ফ্রড, এটা ফ্রড কেস। ওরা তো বলছেন তাহলে সমর্থন কিভাবে পেল সে? ফ্রড কেস। রাজনৈতিক দলগুলির সমর্থন দিয়েছে ওই সময় এই ফ্রডকেও, মানে এই বিষ খাওয়াটাকে যেমন আপনি যেমন একটা বাচ্চা যদি বিষ খায় তো
তো তাকে যখন আপনি ইমার্জেন্সিতে নিয়ে যান, তো ওই সময় এই ফ্রডটাকেও সমর্থন দিতে হয়েছে যে আর না হলে আপনি আরো বড় বড় বিপদে পড়তো দেশ। এই বিপদ থেকে বাঁচার জন্য ওরা তো বলছে যে জনগণ ওদেরকে বসিয়েছে। আপনি এই জন্য আমরা এটাকে দিয়েছি। তো আপনি সমর্থন দিয়েছে রাজনৈতিক দলগুলি। আরেকটা জিনিস চিন্তা করবেন যে যে রাষ্ট্র এবং সরকার একটা জনপদের, একটা দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, এই রাজনৈতিক প্রতিষ্ঠানে যারা কাজ করেন এটার নাম রাজনীতি। ইট ইজ পলিটিক্স, ইট ইজ পলিটিক্স, 100% পলিটিক্স। সরকারের কার্যক্রমটা 100% পলিটিক্স, রাষ্ট্র পরিচালনাটা 200% পলিটিক্স, রাজনীতি। তো আপনি ওই জায়গায় বসে রাজনীতি করছেন, রাজনীতি করে আপনি প্রতিনিয়ত রাজনীতি এবং রাজনৈতিক দলগুলিকে মেলাইন করছেন, মেলাইন করছেন। কিন্তু আপনি যদি রাজনৈতিক দলগুলো বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারকে কতটা সহযোগিতা করছে? আমি সহযোগিতা করছে তো এখন পর্যন্ত সহযোগিতা করছে। আপনারা কি সহযোগিতা করছেন নাকি অভিযোগ বেশি করছেন? আমি অভিযুক্ত করছি, তো অভিযুক্ত না করলে তো এটা তো লাগাম ছাড়া এর তো কোনো উদ্দেশ্য নাই। কোন দিকে যাচ্ছে এটা? এটা কোন দিকে যাওয়ার কথা? এটা দিনাজপুর যাবে না চট্টগ্রাম যাবে? ওর তো গন্তব্য নাই, ওর তো গন্তব্য নাই, যার জন্য প্রতি মুহূর্তে তাকে ডিরেকশন বলতে হচ্ছে পেছন থেকে যে ইউ আর গোয়িং টু ডান রং। আসলে রুহুল কবির রিজভী বলেছেন দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে, আসলে কি তাই? এক্স্যাক্টলি। আপনি রাজনৈতিক দলগুলিকে যখন মেলাইন করেন, সকল রাজনৈতিক দলগুলিকে, আপনি শেখ হাসিনা যদি 15th অ্যামেন্ডমেন্ট না করতেন, 15তম পঞ্চদশ সংশোধনী না করতেন, মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করতেন, এবং উনি এই তিনটা যদি না করতেন, এই কি বলে যে তিনটা এই ফ্রড ইলেকশন না করতেন, তাইলে এই দেশের অবস্থাটা কি এইরকম হতো? এইরকম হতো না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, 1974 সালে আমাদের যে দুর্ভিক্ষটা হলো, সেই সময় মাত্র খাদ্য ঘাটতি ছিল 10 লক্ষ টন। আমরা মানুষ ছিলাম প্রায় 8 কোটি মানুষের মধ্যে কয়েক লক্ষ মানুষ মারা গেল যে দুর্ভিক্ষে খাদ্যাভাবে। তো আপনি দেখুন জিয়াউর রহমানের সময় যে সবুজ বিপ্লব যেটা বলা হলো সবুজ বিপ্লব, এবং জিয়াউর রহমান যখন সারা দেশ চষে বেড়ালেন, বললেন যে আমরা এই খাদ্য উৎপাদনটাকে দ্বিগুণ করতে সক্ষম, আমরা দ্বিগুণ করতে পারি। এবং প্রথম আপনি ওই সময় যদি সিনিয়র সিটিজেনদেরকে জিজ্ঞেস করেন, 78, 79 সালে যে হাওর অঞ্চলে নতুন টিনের গড় তৈরি হলো, ইরিদান, যেখানে 3 মণ থেকে 4 মণ ধান হতো 1 বিঘা জমিতে, সেখানে 20 থেকে 25 মণ ইরিদান উৎপাদন শুরু হলো। তখন আমাদের এই হাওর অঞ্চল, গ্রামাঞ্চলগুলিতে নতুন টিনের ঝলকানি, মানে হাওরে নৌকা নিয়ে বের হলে এটা একরকম টিনের আলোর ঝলকে আপনার চোখ দিক বিদিক হয়ে যেত। তো এই যে অবস্থাটা, যে আপনি রিজওয়ানার বাবার বয়সে তো মনে হয় রিজওয়ানা 1974 সালে পিডার খেতেন না, তো পরিবর্তন হয় নাই। 1972 সালে ও 70 সালে দেখান তো বাংলাদেশের কোনো টেলিভিশনে আপনার মতো চুল খুলে এইরকম সুন্দর করে উপস্থাপনা করছেন, একেবারে ও অপরপক্ষকে, কাউন্টার পার্টকে ঝাঁঝরা করে দিচ্ছে, প্রস্তমানে বিদ্ধ করছে, এরকম কোন অবস্থা ছিল? উন্নতি হয় নাই দেশের? উন্নতি তো হয়েছে। শেখ হাসিনা আমাদের এখানে যে ঝামেলাটা করেছেন, উনি একটা চলমান প্রক্রিয়াকে উনি ধ্বংস করেছেন, একটা অর্থনীতিকে একটা লুটপাট তন্ত্রে পরিণত করেছেন। যদি এটা না করতেন শেখ হাসিনা, তাহলে আমরা আজকে যে কথাগুলি হচ্ছে, আপনি রিজওয়ানাকে আপনার কথা শোনার জন্য 10টা টেলিভিশন যাইতো না। শেখ হাসিনা, আপনি যে কথা বলেন, সে রিজওয়ানা এই কথা বলার জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। উই আর নট, আমরা না।
আসিফ নজরুল কথা বলেন, একমাত্র সে দায়ী শেখ হাসিনা। নাহিদ আজকে তথ্য উপদেষ্টা, একমাত্র দায়ী শেখ হাসিনা। কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনৈতিক আপনাদের দলগুলি বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনারা আসলে নির্বাচনটাকেই প্রাধান্য দিচ্ছেন, ক্ষমতায় যাওয়াটাকেই আপনারা প্রাধান্য দিচ্ছেন, না, সংস্কারকে না। বিএনপি কি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে? হ্যাঁ, আপনি তো নির্বাচনকে প্রাধান্য দেব। তাহলে সংস্কারের ভবিষ্যৎ। আমি রাজনৈতিক দল, আমি বাংলাদেশের মানুষের জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চাই। সরকার পরিচালনার মাধ্যমে একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে চাই। তো আমার হাতে তো বন্দুক নাই ভাই, আমার হাতে ট্যাঙ্ক কামান নাই। তো আমি গিয়ে যে বঙ্গভবন দখল করে বলবো আসসালামু আলাইকুম, আসলাম জনগণের সেবার জন্য, আমি 3 বছর থাকবো, তারপর নির্বাচন দিব, এখন আমার আর্মিরা, সেনাবাহিনী করবে, করবে, দেশ জনগণের সেবা করবে, এই আমার টার্গেট, দিস ইজ মাই ফোকাল পয়েন্ট। তো বিএনপির হাতে তো ট্যাঙ্ক বন্দুক নাই যে ক্ষমতা দখল করার। কিন্তু গত 15 বছরে দুর্নীতি দুঃশাসনে রাষ্ট্রের যে ক্ষত তৈরি হয়েছে, সেটি সংস্কার না করে আসলে নির্বাচন। না, আমি আপনাকে আরেকটু ছোট্ট কথা বলি। আপনার আগের অংশে আপনি বলছিলেন যে বিএনপি ক্ষমতায় যাওয়াকেই গুরুত্ব দিচ্ছে। আরে ক্ষমতায় যাওয়াকে গুরুত্ব দিচ্ছে, নির্বাচন ছাড়া তো বিএনপি ক্ষমতায় যেতে চায় না। আমি যদি বলতাম যে আমার আবদার, আমি 16 বছর আমি আন্দোলন সংগ্রাম করেছে, আমার ভোলার আব্দুর রহিম, আমার কি বলে নুরে আলম একদিনে পাখির মতো গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, আমার শত শত মানুষ মারা গিয়েছে, আমার শত শত মানুষ আয়নাগরে গিয়েছে, আমার শত শত হাজার হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আসুন ভাই, সব আমাকে বঙ্গভবনে বসিয়ে দিন। কিন্তু ছাত্র আন্দোলনের নেতারা বলছে শুধু কি নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে? শুধু নির্বাচনের জন্য না, কি জন্য দিয়েছে? আপনাদের এই নিষ্পাপ নিষ্কলুষ শিশুর চেহারাগুলো দেখার জন্য অনন্তকাল আমরা দেখবো, এই জন্য মানুষ আন্দোলনে গিয়েছে। জুয়ানার মতো সুন্দরীর চেহারা আজ অনন্তকাল তো থাকবে না, এই চেহারার সৌন্দর্য তো অনন্তকাল থাকবে না। অনন্তকাল থাকতে না হয় আমরা অপেক্ষা করতাম যে অনন্তকাল এই সৌন্দর্যমণ্ডিত চেহারাটা থাকবে, আমরাও দেখবো। কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর, আমি ধরে নিলাম যে রাজনৈতিক দল ক্ষমতা এলো নির্বাচনের মধ্য দিয়ে, তারা আসলে রাষ্ট্রের আমূল পরিবর্তনে কি ভূমিকা নেবে? আমি আপনাকে বলি, রাষ্ট্রের আমূল পরিবর্তনে রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ কোনো ভূমিকা রাখতে পারে না। কারণ দিন শেষে আপনাকে নির্বাচন করবেন রাজনৈতিক দল, এবং এই সরকার ইতিমধ্যে একটা কিংস পার্টি তৈরি করেছে, নাগরিক কমিটি। নাগরিক কমিটিতে সার্জিসে যোগ দিচ্ছেন, নাগরিক কমিটিতে কি জানি আবুল হাসান আব্দুল্লাহ যোগ দিচ্ছেন, নাগরিক কমিটিতে এরা যোগ দিচ্ছেন। এই নাগরিক কমিটি, দিস ইজ এ পলিটিক্যাল পার্টি, দিস ইজ এ কিংস পার্টি। এই কিংস পার্টি, আমি যদি বিএনপির সহযোগী রাজনৈতিক দলগুলির সহযোগিতা ছাড়া যদি বলে যে রাজনৈতিক দলগুলি আগামীকাল থেকে এই কিংস পার্টি এবং এই কিংস পার্টি এবং সরকারকে সহযোগিতা করবে না, কোন জেলা শহর থেকে থানা শহরে যাওয়ার ক্ষমতা এই সরকারের কারোই নেই। ধন্যবাদ। অস্বীকার করতে চাইছেন? যুগ হয়েছে, আমি অস্বীকার করছি না। তো অস্বীকার করলে তো আমি ওদেরকে তো পরের দিনে আমি বলতাম, হাসিনা যাওয়ার পরে আমি ওদেরকে বলতাম যে বাইরে নামায় দাও। 4 মাস পরে তো বলছেন বাইরে নামায় দাও, বিএনপি নামায় দাও। সেনাবাহিনী যখন গুলি করছে না, পুলিশ গুলি করছে না, আমরা দেখলাম কদিন আগে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিল, সেটা কতটা ধারণ করতে পারছেন? আমি বলছি, এই সরকারের লোকগুলির নাম হচ্ছে ভদ্রলোক, এরা কেউ মানুষ ভালো না। কিসের ভিত্তিতে বলছেন? আমি আপনাকে বলছি, দেখুন, আপনি জাতীয় ঐক্য করতে চান, আবার আপনি জাতীয় ঐক্য করতে চান কাদেরকে নিয়ে? রাজনৈতিক দলগুলিকে নিয়ে। আপনি রাজনৈতিক দলগুলি মেলাইন করেন, রাজনীতিকে মেলাইন করেন, সারাক্ষণ রাজনৈতিক দল এবং রাজনীতিকে আপনি দোষারোপ করেন। আপনাকে যদি ওই পরিমাণ দোষারোপ করে রাজনৈতিক দলগুলি, আপনার অস্তিত্ব আছে? আপনি 639টা থানা আছে বাংলাদেশে, 639টা থানা আছে, মেট্রোপলিটন এলাকার থানা হচ্ছে 110টা। বাকি 529টা থানায় যে আন্দোলন হলো, ঘেরাও হলো, শত শত লোক মারা গেল, এইগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক আন্দোলনের কোন সংযোগ আছে? কোন সংযোগ আছে? রাজনৈতিক দলগুলি ক্যান ইম্পোজ মার্শাল ল যদি বলে যে এই 529টা থানায় কোনো সরকার নাই আগামীকাল,
এই রাজনৈতিক দলগুলি যদি বলে যে এই সরকার নাই, দ্যাট ইজ ফাইনাল, এই 539টা থানার সরকার থাকবেন। এই সরকারকে এটা বুঝতে হবে, রিজওয়ানা, নাহিদ, আসিফ নজরুল, ডক্টর ইউনুস, উনাদের আপনারা বুঝবেন যে 639টা থানার মধ্যে 110টা থানা হচ্ছে মেট্রোপলিটনের, আর 529টা থানা হচ্ছে মফস্বল, গ্রামীণ বা জেলা শহরের এলাকার। এই 529টা থানায় রাজনৈতিক দলগুলির অস্তিত্ব আছে, আপনার কোনো অস্তিত্ব নাই। 529টা থানার এই কি বলে ওসি সাহেবরা হিসু করতে গেলেও রাজনৈতিক দলগুলিকে জিজ্ঞেস করে যে কি করব, সন্ধ্যার পরে বের হয় না তো। এই যে গণঅভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বিএনপির অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ধরে টরে পুলিশকে ডেকে আটকাইয়ে পুলিশকে ডাকে, ভাই আসেন দয়া করে, এই জামাইকে, একজন জামাই আমরা পেয়েছি, ওরা কিন্তু পালকি করে নিয়ে যান। আপনারা আস্থা রাখতে পারছেন এসবে এসে? না, এটা আস্থা না তো। প্রধানমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এই ট্রেন আর থামবে না। আস্থার প্রশ্ন না, প্রশ্নটি হচ্ছে এই সরকারের যে সক্ষমতা, এই সরকারের সক্ষমতার প্রশ্ন। মানে এই সরকার যে আসছে, এই সরকার কোনো অ্যাক্টিভ পুলিশ বাহিনী নাই, ক্রিয়াশীল পুলিশ বাহিনী নাই। এই সরকারের ক্রিয়াশীল আমলাতন্ত্র কাজ করে না। এই সরকার আমলাতন্ত্রের জায়গায় তার মাথায় বসাইছে না, একটা 10 বছর আগে বাড়িতে গেছে ক্যাবিনেট সেক্রেটারি ওরে এনে বসাইছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র কি থেমে আছে? 12 বছর আগে বাড়িতে গিয়েছে এইরকম একটা লোককে এনে বসাইছে সংস্থাপন সচিব। আপনার 4 বছর আগে বাড়িতে গিয়েছে আইজিপি কি বাহারুল না কি নাম, ওকে আইনে বসাইছে ডিসিপ্লিনারি ফোর্স পুলিশের আইজি। আমি পুলিশের 25টা ডিআইজি কে বলি, আমি 25টা ডিআইজি আমার পরিচিত আছে, যাদেরকে আগামীকাল 15 ব্যাচ এবং 17 ব্যাচের এবং 12 ব্যাচের এদের 25 জন আছে, যাদেরকে যে কোনো মুহূর্তে আগামীকাল এই 1 ঘন্টা পরে সন্ধ্যা 7টায় আইজিপির দায়িত্ব দিলে খুব ভালো চালাবে। জেনারেলের মতো ভাবভঙ্গিমা, সমস্ত যোগ্যতা, পড়াশোনা আছে, এইরকম 25 জন আইজি হওয়ার যোগ্যতা আছে এই পুলিশ বাহিনীতে। কিন্তু আমরা ব্যাপক রদবদল দেখেছি। আপনি বাইরে থেকে আনছেন কেন? বাইরে থেকে বাহারুলকে আনছেন কেন? বাইরে থেকে যে বাহারুলকে আনছেন, এতে পুলিশ বাহিনীতে আরো হতাশা, ফ্রাস্ট্রেশন নিচে যায়। এদের গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় যেমনটি দেখেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জকে তো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। কখনো জুডিশিয়াল কুয়ের আমরা অভিযোগ শুনেছি, কখনো সেক্রেটারিয়েট কুয়ের প্রসঙ্গ এসেছে, কখনো আমরা শ্রমিক অসন্তোষ দেখেছি, পাহাড়ে অশান্তি দেখেছি, এবং একের পর এক আন্দোলন, দাবি দাওয়া তো আমরা দেখছি। সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক যদি আমরা বলি যে সেখানে আসলে দলগুলো আসলে কতটা মোকাবেলা করতে সক্ষম হতো বলে মনে করেন? রাজনৈতিক দলগুলি এই সব কিছু মোকাবেলা করেই অগ্রসর হয়। রাজনৈতিক দলগুলি প্রতিপক্ষ রাজনৈতিক দলের হরতাল, অবরোধ এগুলোকে মোকাবেলা করেই অগ্রসর হয়। আপনাদেরকে তো এখনো তো কোনো বলি নাই। বিগত সময়ের বাস্তবতা বর্তমান সময়ের বাস্তবতা কি এক? আপনি 1991 সাল বাস্তবতায় এক। 1991 সালে বেগম খালেদা জিয়া 1991 সালে বেগম খালেদা জিয়া একটা স্বৈরাচারী এরশাদ গভর্নমেন্টকে, অটোক্রেট গভর্নমেন্টকে সরানোর পরে যখন ক্ষমতা আসে, তার 2 মাসের মাথায়, 2 মাসও যায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে যে খালেদা জিয়ার 2 গেলে জুতা মারো তালে তালে। ছাত্রলীগ এই কথা বলে স্লোগান দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তো আক্রমণ করে নাই, জাতীয়তাবাদী ছাত্রদল আক্রমণ করে নাই, জাতীয়তাবাদী ছাত্রদল কি বলে ছাত্রলীগের উপর কোনো নিষেধাজ্ঞা ইম্পোজ করে নাই। এর মধ্য দিয়ে দলটা দেশ এগিয়েছে। বেগম খালেদা জিয়া 20,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের ছিল, 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করতে গিয়ে ওই সময় 20,000 টাকা রাষ্ট্রের ছেড়ে দিতে হয়েছে। তো এতে কৃষকদের প্রভূত উন্নতি সাধন হয়েছে। আপনি বেগম খালেদা জিয়া ছাত্রলীগ যখন ওইটা বলছে যে খালেদা জিয়ার 2 গালে জুতা মারো তালে তালে, ওই সময়ে ছাত্রদের 1 নম্বর দাবিটা যেটা ছিল যে বয়স সীমা 27 থেকে 30 চাকরির বয়স সীমা, উনি এটা প্রথম ক্যাবিনেট মিটিং এ করে দিয়েছেন, বয়স সীমা 27 থেকে 30। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ। That is called
এখনো তো ডক্টর ইউনূসকে এই কথা তো বলে নাই খালেদা জিয়ার যে খালেদা জিয়া ধন্যবাদ, ইলেক্টেড আচ্ছা। গভর্নর, এখন তো ডক্টর ইউনূসের গালে কেউ মারো হাসান এটা তো আক্তার বলে নাই। কেন ওরা- প্রতিনিয়তই রাজনৈতিক দলগুলি সংস্কার হয়, আর রাজনৈতিক দলগুলির সম্বন্ধে আমি ওদেরকে জানানোর জন্য বলি, আমি প্রথমত যদি এক লাইনে শেষ আমার করি। কর্মীদের কাছে আমি জবাবদিহিতার মুখোমুখি হই। আমার কর্মীদের কাছে প্রতিটি কথার জন্য, প্রতিটি কাজের জন্য